প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম ঠিকানা। এখন শুরু করছি শেষ অংশ। ১৬। আধ ঘন্টা পর ক্যাম্প কমান্ডারের তাঁবুতে খেতে বসেছে ওয়েন, ডেব্রাইট ও সেলিয়া। খাবার ফাঁকে সমস্ত ঘটনা তাকে জানালো দুজন। বাধা না দিয়ে মন দিয়ে শুনল লোকটা। শেষে প্রশ্ন করল, তাহলে তুমি বলছো ইন্ডিয়ানরা এক ফ্যাসকেনকে তাড়া করে দক্ষিণে যাচ্ছিল? এ কি সেই লোক যে কুমাঞ্চি ওয়েলসের শেরিফকে খুন করেছে? মাথা নাড়ল ওয়েন। ঠিক বলতে পারবো না। গুলিটা কে করেছিল দেখিনি আমি। ঠিক আছে, সেটা পরে দেখব আমরা। হারামজাদা ইন্ডিয়ানগুলোর বড় বার বেড়েছে। অনেক দিন ধরে ভীষণ উৎপাত করছে। বাধা না পেয়ে পেয়ে সাহস বেড়ে গেছে। তাই ওদের সায়স্তা করতে এসেছি আমরা। পালিয়ে গেলেও ওদের দু চারটা এদিক ওদিক লুকিয়ে থাকতে পারে, বলা যায় না। তোমাদের একা যাওয়া ঠিক হবে না, সাথে দুজন এসকর্ট নিয়ে যাও। আপাতত এর বেশি কিছু করতে পারছি না বলে দুঃখিত। আপত্তি করল যুবক। তার দরকার নেই। ক্যাম্পের যোদ্ধাদের অর্ধেককে দেখেছো তুমি। তোমার মতো লোক আছে সবাইকে তোমার মতো লোক তোমার যত লোক আছে সবাইকে দরকার হবে ওদের ঠেকাতে। আমরা নিজেরাই ম্যানেজ করে নিতে পারবো কোনো রকমে। অসুবিধা হবে না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। রেঞ্জাররা ন্যান্সির র্যান্স হাউস অক্ষত দেখে এসেছে শুনে ক্যাম্পে রাত কাটিয়ে যাওয়ার অনুরোধও ভদ্রভাবে ফিরিয়ে দিল ওয়েন। সারা রাত হাতে পেলে বেঁচে থাকা ফ্যাসকেন অনেক কিছুই করে বসতে পারে। খ্যাপা কুত্তার অবস্থা তার। ওয়েন চাইছে রান্স হাউসের কোনো ক্ষতি করার আগেই ওটাকে ধরতে। রেঞ্জার কমান্ডারের দেয়া দুটো নতুন ঘোড়ায় চড়ে রওনা হলো ওরা। সামান্য পথ পেরিয়ে যেতে ১ ঘন্টাও লাগবে না। তবু নিশ্চিন্ত মনে চলতে পারছে না দুজনে। কেমন এক আশঙ্কায় ভুগছে। সেলিয়াকে বলেনি ওয়েন, কিন্তু জানে বিপদ শেষ হয়ে যায়নি এখনো। এক ফ্যাসকেন বেঁচে আছে, উন্মাত্ত ক্ষিপ্ত নেকড়ের মতো ঘুরে বেড়াচ্ছে। তার পরিবারের সবাই শেষ হয়ে গেছে। সেজন্য একজনকেই দায়ী করবে সে, ওয়েনকে। তার সমস্ত সত্তা জুড়ে এখন একটাই বাসনা থাকার কথা, প্রতিশোধ। পুরো ফ্যাসকেন পরিবার যার জন্য ধ্বংস হলো, সেই ব্যক্তির ধ্বংস। ওদেরকে বেঁচে আছে ওয়েন জানে না, কিন্তু ওর মন বলছে সে আর কেউ নয়, এড। বাড়িটা অন্ধকার, পাহাড়ের সাথে একাকার হয়ে মিশে আছে। ৩০০ গজ দূরে থাকতে ঘোড়া থামিয়ে দিল ওয়েন ডেব্রাইট। দেখা দেখি সেলিয়াও। ফিস করে ওকে বলল সে, এখানেই থাকো তুমি। প্রশ্ন করল না মেয়েটি। মনে হলো বুঝতে পেরেছে ওয়েন কি ভাবছে। শুধু মিনতির সুরে ওর হাত ধরে বলল, সাবধানে থেকো ওয়েন, সাবধানে। বুট থেকে রাইফেল বের করে নামলো ও। বাড়ির দিকে সরাসরি না গিয়ে দূর দিয়ে ঘুরে এগোলো। সেলিয়ার অবস্থান ফ্যাসকেনকে জানতে দিতে চায় না। পশ্চিম দিক থেকে সতর্ক ভাব পায়ে বাড়ির দিকে এগোলো। কোথাও কোনো শব্দ, নড়াচড়া নেই। কোরালে কোনো ঘোড়াও নেই। দেখে মনে হয় এখানে কেউ নেই। কিন্তু ওয়েনের মেরুদণ্ড বেয়ে এক বিচিত্র অনুভূতি ওঠানামা করছে। ওকে বলতে চাইছে একজন অবশ্যই আছে। ঘন দম নিচ্ছে ওয়েন। হার্টবিট বেড়ে যেতে চাইছে। ফ্যাসকেনদের যে ফাঁদে টেনে নিয়ে আটকে দিয়েছিল, মন বলছে সেখান থেকে বেঁচে আসার যোগ্যতা একমাত্র এদেরই আছে। শক্তি, সাহস, বুদ্ধিমত্তা সবই আছে তার। চরম ঘৃণা নিয়ে ভয়ঙ্কর নেকড়ের মতো শিকারকে মেরে রক্তপান করার আশায় সেই নিঃসার বসে আছে ওখানে কোথাও। অজানা আশঙ্কায় দুলে উঠল ওয়েনের মন। বুটের আঘাতে ছিটকে গেল একটা পাথরের টুকরো। চমকে উঠে নিজেকে তিরস্কার করল। দ্বিতীয়বার এমনটা ঘটলে আজ আর রেহাই পাওয়া যাবে না। এডকে হারাতে আজ নিজের যাবতীয় বুদ্ধি, ধৈর্য, সাহস, ক্ষিপ্ততা একসঙ্গে দরকার হবে। কোনো একটার সামান্য ঘাটতি দেখা দিলে ইয়ার্ডে পৌঁছে গেল। কিছুই
ঘটল না। দেখে শুনে যে কেউ পরিত্যক্ত বাড়ির উঠান মনে করবে। ওয়েন জানে এটাই বিশ্বাস করাতে চাইছে এড। উপায় নেই। আজকের চাল এড ফ্যাসকেনের। ওকে তার ইচ্ছাতে খেলতে হবে। ইঞ্চি ইঞ্চি করে সামনে এগোলো ওয়েন। সামান্যতম শব্দ যেন শুনতে পায়, ক্ষীণতম নড়াচড়াও যেন ধরা পড়ে। সেজন্য চোখ কান দুটোই সজাগ। উত্তেজনায় টানটান হয়ে আছে সমস্ত পেশি। রাইফেল ধরে রাখতে গিয়ে আঙুলের গিট টনটন করছে। অতিরিক্ত খাটুনির ফলে চোখ ব্যথা করছে, ধোকা লাগছে। বাঁদিকে 10-12 গজ দূর দিয়ে একটা ছুঁচো ডেকে উঠে ছুটে পালালো। চমকে সেদিকে ঘুরে গেল। রাইফেল পজিশনে উঠে এসেছে। আঙুলের চাপ বেড়ে গেছে ট্রিগারে। পর মুহূর্তে নিজেকে নিঃশব্দে তিরস্কার করল। এত দ্রুত নড়াচড়া করলে শব্দ হবে এবং আজ রাতে তা মৃত্যুর কারণ হতে পারে। প্রান্তর ও লাগোয়া নিচু পাহাড়ের প্রেক্ষাপটে রান্স হাউজের কাঠামো আফসাভাবে দেখতে পাচ্ছে ওয়েন। মৃদু শীতল বাতাসে খোলা ইয়ার্ডে দাঁড়িয়েও ঘামে ভিজছে। ফ্যাসকেন যে এখানে আছে এখন পর্যন্ত তার কোনো নির্দিষ্ট প্রমাণ নজরে পড়েনি ওর। কিছুই দেখেনি, শোনেওনি। সময় কত পেরিয়ে গেছে তার হিসেব রাখেনি। শুধু মাঝে মাঝে সেলিয়ার কথা ভেবে অখণ্ড মনোযোগে চিৎ ধরছে। কেবলই প্রার্থনা করছে ওর দেরি দেখে মেয়েটি যেন ধৈর্য হারিয়ে না ফেলে, কোনো শব্দ করে নিজের অবস্থান ফাঁস না করে বসে। কান পেতে অপেক্ষায় থাকা কোনো লোকের পক্ষে ওদের আশার শব্দ শুনে ফেলা অসম্ভব নয়। তবু তাকে নিশ্চিত করে দিলে সর্বনাশ ডেকে আনা হবে। এর যদি ওকে কোনো মতে জিম্মি করতে পারে তাহলেই সব শেষ। এখন পর্যন্ত কিছু না ঘটায় অস্থির হয়ে উঠল ওয়েন। ভুরু কুচকে ভাবল, ওর মতো এডের সাউ প্রচণ্ড চাপে এতক্ষণে ভেঙে পড়ার অবস্থায় পৌঁছে গেছে নিশ্চয়। একটা সুসোর শব্দ চমকে দিয়েছিল ওকে। তাহলে আরেকটা শব্দে এডও চমকে উঠতে পারে। মুহূর্তের অসতর্কতায় শব্দ করে বসতে পারে। একটা চিন্তা খেলে গেল ওর মাথায়। থেমে দাঁড়ালো। হাঁটু গেড়ে বসে রাইফেল মাটিতে নামিয়ে রাখলো। খুব সাবধানে একটা একটা করে বুট খুলে নিল পা থেকে। ডান হাতে এক পাটি নিয়ে বাঁ হাতে রাইফেল তুলল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এক পাটি বুটের শব্দে এড হয়তো বোকার মতো কিছু করে বসবে না ঠিকই, কিন্তু ওটা যে ফাঁদ তা বুঝে ওঠার আগে সামান্য হলেও শব্দ করে বসতে পারে। দেখাই যাক না চেষ্টা করে। বুটটা ছুঁড়ে দিল ওয়েন। অখণ্ড নীরবতার মাঝে ঘরের দেয়ালে খুব জোরে শব্দ তুলে আছড়ে পড়ল ওটা। ওটা ছুঁড়ে দিয়েই কান পেতে রেখেছিল, যাতে অন্য কোনো শব্দ হলে শুনতে পায়, এবং শুনল। ক্ষীণ হলেও খসখস শব্দটা চিনতে পারল। এর চমকে ওঠায় রাইফেল ঘষা খেয়েছে সম্ভবত ট্রাউজারের সাথে। তবে ব্যাটার অবস্থান ধরা গেল না। অবশ্য তাতে কিছু যায় আসে না। ও যা চেয়েছে সে কাজ হয়েছে। এড আছে এখানে, ঘরের মধ্যে নয়, বাইরে, কাছাকাছি কোথাও। আবার সত্যি শুরু করলো ওয়েন। এখন আরো সচেতন, সতর্ক। চোখ ছোট করে অন্ধকার ভেদ করে দেখার চেষ্টা করছে। আহত দুর্বল শরীরের উপর দিয়ে এই কদিন যা ধকল গেল তাতে এমনিতেই কাহিল অবস্থা। তার উপর প্রচণ্ড চাপে নার্ভগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে চাইছে। একবার ইচ্ছা হচ্ছে আন্দাজে গুলি করে, যাতে এর জবাব দিলে ও দেখতে পায় কোথায় আছে জানোয়ারটা। তাতে যদি নিজেও গুলি খায় তাও বোধ হয় এই মানসিক ভোগান্তির চেয়ে ভালো হবে। আবার ইচ্ছা হচ্ছে চিৎকার করে এডকে খোলাখুলি লড়াই করার আহ্বান জানায়। ওয়েনের বাঁ দিক থেকে হালকা বাতাস বইতে শুরু করেছে। ব্যাপারটা খেয়াল হতে প্রত্যাশায় চোখ জ্বলে উঠল ওর। আগে খেয়াল হয়নি বলে রাগও হলো নিজের উপর। শরীরের গন্ধ টন্ধ নিয়ে মাথা ঘামানোর লোক এড ফ্যাসকেন নয়। এ মুহূর্তে তার প্রতিটা ইন্দ্রিয় উন্মুখ হয়ে আছে শুনতে আর দেখতে। কিন্তু ওয়েনের ঘ্রাণ শক্তি
জন্তু জানোয়ারের মতো তীক্ষ্ণ। বহুবার বহু ক্ষেত্রে এই শক্তির বরাতে বেঁচে গেছেও। অপরিষ্কার নোংরা এডের শরীরের গন্ধ নিশ্চয় বাতাসে ভেসে চলেছে। এখন সেটাকেই কাজে লাগাবে ওয়েন ডেব্রাইট। দ্রুত ডানে ঘুরে বাতাস পেছনে নিয়ে আগের পথ থেকে সরে যেতে শুরু করলো। নিঃশব্দে প্রায় 50 ফুট সরে গিয়ে আবার ঘুরে দাঁড়ালো বাতাসের দিকে মুখ করে। মনে মনে প্রার্থনা করলো যেন বাতাস বন্ধ হয়ে না যায় এখনই। নাক টানলো। মুহূর্তের মধ্যে বিশ্রী একটা গন্ধ নাকে হানা দিল। ঘাম, তেল, চর্বি, টোবাকো, ক্যাম্পফায়ারের ধোয়া, ঘোড়ার ঘাড় থেকে বেরোনো ঘামের ফেনা, সব কিছুর গন্ধ মিশে আছে তাতে। ওটা এতই তীব্র যে অন্য সময় হলে বমি করে দিত ওয়েন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। বমি করার বদলে ঘাড়ের পশম খাড়া হয়ে উঠল সাথে সাথে। স্থির দাঁড়িয়ে রইল ও। বাতাস একই গতিতে বয়ে চলেছে, অথচ অথচ গন্ধটা কমে আসছে। তার মানে এক জায়গায় দাঁড়িয়ে নেই এর। গন্ধ অনুসরণ করে ওয়েনও সরল, আবার বেড়ে গেল সেটা। দৃষ্টি আগের থেকে অনেক তীক্ষ্ণ হয়ে উঠেছে ওর। গন্ধ শুকে শত্রুকে খুঁজছে অন্ধকার ভেদ করে। ওর প্রতিটা নার্ভ এই মুহূর্তে কোমাঞ্চিদের ধনুকের মতো টান টান হয়ে আছে। কেউ গুলি চালায়নি, আক্রমণ চালাতে উদ্যত হয়নি, অথচ তীব্র ঘৃণা, চরম শত্রুতা আর খুনের নেশায় ভারী হয়ে আছে ওয়েস্টমেয়ার রান্স হাউসের ইয়ার্ডের পরিবেশ। ঘন কুয়াশার মধ্য দিয়ে তাকালে যেমন দেখা যায় সামনে, তেমনি একটা অস্পষ্ট ছায়া দেখল ওয়েন। চোখের পলকে রাইফেল কাঁধে তুলেই গুলি করল। গান মাজল ফ্ল্যাশ মুহূর্তের জন্য অন্ধ করে দিল বলে দ্বিতীয় গুলি করতে পারল না। ওখানে আর দাঁড়ালো না সে। এক ছুটে অন্তত 20 ফুট সরে এলো। ফিরে তাকালো পেছন দিকে। ওদিক থেকে ফোঁস শ্বাস টানার শব্দ। ব্যথা পেলে মানুষ যেভাবে শ্বাস টানে সেরকম শব্দ শুনতে পাচ্ছে ডেব্রাইট। ভালো করে খেয়াল করতে বুঝলো আহত হলেও তেমন গুরুতর কিছু হয়নি ব্যাটার। মারা যাচ্ছে না সে। হঠাৎ এদের ভাঙা গলার ফিসফিস শব্দ শুনল। এই কুত্তার বাচ্চা, আমার কথা শুনতে পাচ্ছিস? আবার চালাগুলি, দেখি তো। উত্তর দিল না ওয়েন। দ্রুত পিছিয়ে যেতে শুরু করলো। সেলিয়ার কাছে পৌঁছাতে উদগ্রীব। গুলির শব্দে বিভ্রান্ত হয়ে ও কিছু করে বসলে উপায় থাকবে না। এড এখন ওকে ধরতে চেষ্টা করবে বলেই বিশ্বাস ডেব্রাইটের। কয়েক পা মাত্র এগিয়েছে, তখনই ওর এতক্ষণের আশঙ্কা পূর্ণ হলো। একটা গুলি, তারপর আর কোনো সারা শব্দ নেই। দেখে ভয় পেয়েছে মেয়েটি। চেঁচাতে চেঁচাতে শুরু করেছে, ওয়েন ওয়েন, তুমি ঠিক আছো? এডের ফুসফুসানি থেমে গেল। ঘুরে সেলিয়ার দিকে দৌড় শুরু করলো ওয়েন। এখন কি ঘটবে জানা আছে। ঘোড়া দুটো ছায়ার মতো দেখা যাচ্ছে। ওদের মাঝ থেকে বেরিয়ে আরেকটা ছায়া এদিকে ছুটে আসছে। ডাইভ দিয়ে সেলিয়ার পা জড়িয়ে ধরল ও। তীক্ষ্ণ চিৎকার দিয়ে পড়ে গেল মেয়েটি। ভয় পেয়েছে, অবাকও হয়েছে খুব। সেদিকে নজর নেই ওয়েনের। ততক্ষণে এডের রাইফেল একের পর এক গুলিবর্ষণ শুরু করে দিয়েছে। ওদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বুলেটগুলো। একটা গিয়ে আঘাত করলো ওয়েনের ঘোড়াকে। আর্তনাদ করে উঠে পড়ে গেল পশুটা। গড়াগড়ি দিয়ে চার পা ছুটতে ছুটতে নেমে যেতে শুরু করলো ঢাল বেয়ে। এদিকে ওর দেহের সাথে সেটে থাকা সেলিয়া ভীষণ কাঁপছে, টের পেল ওয়েন। মাথা ঘুরিয়ে পলকের জন্য বিশাল একটা কাঠামো দেখতে পেল। পা টেনে থপথপ করে এগিয়ে আসছে, যেন একটা গ্রিজলি ভাল্লুক। এ অবস্থায় গুলি চালাতে পারল না ও। লক্ষ্য স্থির করা কঠিন, আর গুলি মিস হলে সহজ টার্গেট পেয়ে যাবে এড ফাস্কেন। সেলিয়ার জীবন বিপন্ন হবে। মেয়েটিকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো সে। ডানে সরতে সরতে সামনে এগোলো। আর লুকোচুরির সময় নেই। শত্রু সরাসরি চার্জ করে আসছে। ঝোপঝাড়ের কারণে লোকটার কাঠামো মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে। একটু পরই অবশ্য তা দেখা দিচ্ছে। একরোখার মতো এগোচ্ছে মত্ত ভাল্লুক। মৃত্যুর পরোয়া নেই।
এখন একটাই কামনা তার, নিজের মৃত্যু ঘটুক, কিন্তু তা যেন শিকারকে বধ করার পরই ঘটে। 15 ফুট দূরত্বে পৌঁছে গেছে কাঠামোটা। এখন বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। গুলি করতে যাচ্ছে ওয়েন, টিগারে আঙুল চেপে বসছে। হঠাৎ গায়েব হয়ে গেল ওটা। শেষ চাল চেলেছে সে। ওয়েনের কাঠামো নজরে পড়ার সাথে সাথে শুয়ে পড়েছে। ও নিজেও ঝাঁপিয়ে পড়ল। পুরোপুরি মাটি ছোঁয়ার আগে গুলি হলো। এর চালিয়েছে। সাথে সাথে গলার পাশে গরম ছ্যাঁক লাগলো ওর। জ্বলে যাচ্ছে জায়গাটা। শিউরে উঠল ও পলকের হেরফেরের হেরফের ঘটলে গুলিটা বুক ফুটো করে দিয়ে যেত ভেবে সামলে নিল তাড়াতাড়ি। আবার গুলি চালিয়েছে শত্রু, প্রায় মুখের সামনে থেকে। ঝাঁকি খেল ওর রাইফেল। ব্যারেলের সাথে সংঘর্ষের ধাতব শব্দ তুলল বুলেট। পর মুহূর্তে দিক পরিবর্তন করে ওর কান ঘেঁষে বেরিয়ে গেল বিং শব্দ তুলে। ক্ষিপ্ত গতিতে গড়িয়ে সরে গেল ওয়েন। হাঁটু গেড়ে উঁচু হলো। তখনই ওর আগের অবস্থান লক্ষ্য করে আবার গুলি করল এড। ভাবনা চিন্তা না করে ফ্ল্যাশের সামান্য ডানে লক্ষ্য স্থির করে ট্রিগার টিপে দিল ওয়েন ডেব্রাইট। দানবীয় বিকট এক চিৎকার করে উঠল ফ্যাসকেন। হাত থেকে সিটকে শূন্যে উঠে গেল রাইফেল। উড়ে এসে আছড়ে পড়ল সেটা ওয়েনের পায়ের কাছে। তারপর সব চুপচাপ। কেবল আহত ঘোড়ার ছটফটানি আর সেলিয়ার কাপা আতঙ্কিত নিঃশ্বাসের আওয়াজ আসছে কানে। আর সব শব্দ থেমে গেছে। এদের কোনো সাড়া নেই। রাইফেল প্রস্তুত রেখে উঠে দাঁড়ালো ডেব্রাইট। ওটাতে গুলি আছে না চেম্বার খালি হয়ে গেছে খেয়ালই নেই। একটু তফাতে হাত পা ছড়িয়ে পড়ে থাকা দেহটার পাশে দাঁড়ালো। পা দিয়ে মৃদু ধাক্কা মারল। ঝুঁকে পরীক্ষা করল। না, প্রাণের কোনো স্পন্দন নেই ওটাতে। নিশ্চিত হলো আর কোনো ফ্যাসকেন বেঁচে নেই। সব শেষ। সোজা হয়ে দেহটা ডিঙিয়ে গেল। সেলিয়া, আর ভয় নেই, উঠে এসো। তার ছুটে আসার শব্দ শুনছে যুবক। ওদের মাঝে আর কোনো বাধা নেই, ভয় ভীতি নেই। দুহাত প্রসারিত করে ধরল সে। ঝাঁপিয়ে পড়ল মেয়েটি। অবশেষে ঠিকানা পেয়েছে ভবঘুরে গানম্যান। সেলিয়াও ওর বুকে পরম নির্ভরতা খুঁজে পেয়েছে। সমাপ্ত।